সালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমার প্রিয় এইচএসসি 26 এর স্টুডেন্টসরা সবাই কেমন আছো? একটু চ্যাটে আমাকে একটু জানাও। একটু তোমাদের কাছ থেকে জানতে চাই কেমন আছো সবাই? দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছে যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আছে তারা। সালাম দিচ্ছে সবাই। সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গত বছরে আমি আমার মাকে নিয়ে চেন্নাই ছিলাম তার চিকিৎসার জন্য। অত্যন্ত ঘটার সাথে সেখানে দেখেছি দীপাবলি পালিত হতে বা দিওয়ালি পালিত হতে। বাংলাদেশে তো আসলে ওভাবে আহামরি বড় করে হয় না। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা। আমি একটু ১ম এই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আ বেশ খানিকটা ঠান্ডা লেগেছে এবং অন্যান্য দিন হয়তোবা যতটা আমি ভয়েস দিয়ে তেজের সাথে পড়াই, আজকে সেভাবে হয়তো আমি পড়াতে পারব না। এটার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেই বাসাটাতে থাকি সেটা টপ ফ্লোরে। ছাদের জাস্ট মানে নিচে আরকি। ইমিডিয়েট আমার মাথার উপরে ছাদ। তো প্রচন্ড রকম গরম থাকে অনেক সময়। গতকালকে রাতেও এতটা গরম লাগছিল তো আমি ফ্যানের নিচে মাথা দিয়ে আসলে শুয়েছিলাম। মানে নরমালি আমার ফ্যানটা হচ্ছে আমার পায়ের দিকে থাকে। তো সকালে ওঠার পরেই গলা ব্যথা। গলা ব্যথার পরে আসলে একটু দুপুরের আগ থেকে সকাল থেকেই দেখছি যে বেশ ঠান্ডা অনুভূত এরকম লাগছে আরকি। সো এটা আমি একটু আগেই বলে নিলাম। আমার বাসা হচ্ছে ঢাকাতে। ঢাকাতে আমি থাকি। আর আমার আসলে যেটা হয় যে আমি যে বাসাটায় থাকি, ওই বাসাটা হচ্ছে অনেক পুরনো একদম ৯০ দশকের আদলে তৈরি। ওটা আমাদের নিজেদেরই বাড়ি। সো ওখানে যেভাবে আমরা বানিয়েছি আসলে এত আগে আমার বাবা, এরপরে এটার সংস্কার করা হয়নি খুব একটা। মানে আমার জন্মের আগে বানানো ওই বাসাটা। তো এখন ধরো ওখানে যেই ডিজাইনের মানে দরজা, যেই ডিজাইনের জানলা, এগুলা মনে করো বিলুপ্ত হয়ে গেছে আরো বহু বছর আগে। এখন এইজন্য আ কি বলবো? যে মানে মোট কথা এনিওয়ে গরমের কারণে ফ্যানের নিচে থাকার কারণে ঠান্ডা। আচ্ছা, চলে যাচ্ছি আমি পড়ায়। তোমরা কেমন আছো? তোমাদের কাছ থেকে একটু জানি। বাংলা বই না কিনলে কি হবে নাকি? হবে। না কিনলে হবে। কিন্তু মার্কস খারাপ আসবে। এটা। ঢাকার আমার বাসা হচ্ছে খিলগাঁওয়ে। পুলিশ প্লাজাতে মিফতার সাথে আমার দেখা হয়েছিল। আমার মনে আছে মিফতা। আমরা ছবিও তুলেছিলাম পুলিশ প্লাজাতে। নয়ন বলছে আজকে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমাদের এন্ড থেকে তো নয়ন এভরিথিং ইজ ফাইন। তোমার এন্ড থেকে যদি খুব বেশি সমস্যা হয় তাহলে একটু পরে কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নিও। আর তো আসলে কিছু করার নেই। বাংলাদেশে আসলে আমরা অনেক বড় কথা শুনি ডিজিটাল বাংলাদেশ ভক্কর-চক্কর। কিন্তু বাংলাদেশের ইন্টারনেট স্পিড যে কত ভয়ংকর, কত বাজে। আমি গত ১ সপ্তাহ আগে গিয়েছিলাম চট্টগ্রামে। আমি পোর্টের ঐদিকে ছিলাম, পতেঙ্গার ঐদিকে, বোট ক্লাবের ঐদিকে ছিলাম আমি। এত বাজে অবস্থা ইন্টারনেটের এটা ভাবাও যায় না এটা যে এত বাজে অবস্থা ইন্টারনেটের। বাংলা বই কবে পাবো? বাংলা বই কবে পাবো মানে পেয়ে যাওয়া। আচ্ছা, ঠিক আছে। চলো আমরা ক্লাসটা এখন স্টার্ট করে দেই। আমি আজকে আ চ্যাটটা একটু অফ করি। চ্যাটটা একটু অফ করে দাও কাইন্ডলি মোহাম্মদুল্লাহ। যেটা সব ক্লাসেই বলি শুরুতে আবারও বলছি তোমাদের খাতা কলম নিয়ে বসে যাও। একটা খাতাতেই তোমরা বাংলা নোট ডাউন করবা এবং ক্লাস শেষে ওই গুরুত্বপূর্ণ নোটগুলোকে আবার ৫-১০ মিনিট সময় হাতে নিয়ে গুছিয়ে লিখবা। ওই নোট খাতাটা হবে তোমাদের সবচেয়ে বড় অ্যাসেট। যখন ওটার দিকে তাকাবা যাতে তুমি সবকিছু খুঁজে পাও পরীক্ষার আগে। অন্য কোনো রিসোর্স তোমার চেক না করতে হয়। নাম্বার 1 নাম্বার 2 তুমি আ তোমার হচ্ছে এই পুরো পরীক্ষার আগে দেখা যায় আমাদের এমন একটা অবস্থা হয় যখন আমরা নোট খাতাটা খুলি, নিজের লেখা নিজেই বুঝি না। তো এইজন্যই আমি বলি যে ক্লাসের পরে আবার নিজের নোটটা একটু গুছিয়ে নিতে। আজকে আমরা যাকে নিয়ে পড়াবো শরৎচন্দ্রের 'বিলাসী'। 'বিলাসী' গল্পটা পড়াতে যেয়ে আমরা ইতিহাসের অনেক কিছুতে ঘুরে আসবো। যখন কোনো পুরনো শহরকে খুঁজে পাওয়া যায় বা ধরো আজ থেকে কয়েকশো বছর আগে যেই শহর হারিয়ে গেছে, সেখানকার সাহিত্যকর্মগুলোর দিয়ে কেন তাকানো হয় জানো? সেই সাহিত্যকর্মগুলো ইন্ডিকেট করে যে তখন মানুষের জীবনযাত্রা কেমন ছিল। ইফেক্ট অফ মিডিয়া, তাই না? যে মিডিয়া এমনভাবে আমাদেরকে প্রভাবিত করে প্রতিনিয়ত প্রতিদিনে। যেন আমার শৈশবের কথা মনে পড়ে। তুমি হয়তোবা তোমার বাবা-মার কাছে শুনলেও জানতে পারবা। তখন বিয়েটা খুব সাদামাটা ভাবে হতো। কিন্তু সেটার মাঝে অনেক প্রাণ ছিল। গায়ে হলুদে যে ভেন্যু ভাড়া নেওয়া যায়, এটা কল্পনাও করতে পারি নাই কখনো। আমি জানিও না এটা। এটা আমি ভাবিও নাই কোনদিন। এগুলো যে হয়, আমরা শৈশবে এটা ভাবতেও পারি নাই। মানুষের বাসার ছাদে হতো গায়ে হলুদে। খুব সাদামাটা খাবার থাকতো হয়তো তেহারি, তার সাথে একটু শসা, লেবু অতটুকুই। তো
আস্তে আস্তে হলো কি, বিয়েতে ওয়েডিং ফটোগ্রাফি, মানে ওয়েডিং ডেস্টিনেশন, বিয়েটাই আরেকটা জেলায় যেয়ে হচ্ছে। তারপরে ধরো তোমার এটা সেটা, হাজারটা অনুষ্ঠান। দিন শেষে শান্তির জায়গাটা কম, খালি ওই মানুষকে দেখানো আর কি, নানাভাবে নানা পোজে ছবি তোলা বা এটা সেটা। এগুলো কোথা থেকে আসলো? এই যে সাইয়া দিল মে আনারে, লেফির কেহনা জান্নারে, এরকম হয়ে গেল কবে থেকে বিয়েটা? এটা হয়ে গেল যখন থেকে ভারতীয় সংস্কৃতির আগ্রাসন আমাদের এখানে জেঁকে বসলো। মূলত বলিউডের কালচার, বলিউড, স্পেসিফিক্যালি বলিউড। ভারত তো আসলে অনেক বড় জায়গা। ভারতীয় সংস্কৃতি বলতে তো মেঘালয়ের কালচার তো আর এখানে নাই, বা সিমলা মানালি বা কাশ্মীরের কালচার তো নাই, বলিউডের কালচার। ওখান থেকে আসলো এই ধরনের জিনিসপত্র, যে এইভাবে বিয়ে হইতে হবে। তো একটা জায়গার বা একটা সময়ের লেখা পড়লেও সংস্কৃতিকে বোঝা যায় যে ওই সময়ের সংস্কৃতিটা কেমন ছিল। কেন এই কথাটা বললাম? বিলাসী যখন আমরা পড়ব, আমরা তৎকালীন সমাজের অনেকগুলো চিত্র আমাদের মধ্যে, মানে আমাদের চোখের সামনে আমরা ভেসে বেড়াতে দেখব। এবং বিলাসী পড়ার মধ্য দিয়ে যেমন আমরা ওই সময়ের কাহিনী পাই। ধরো হুমায়ুন আহমেদের লেখা পড়লে তুমি হুমায়ুন আহমেদ যে সময় লিখেছেন ওই সময়ের কেমন ছিল ঢাকা শহরটা, বাংলাদেশটা, সেটার কাহিনী দেখতে পাবা। যদি তুমি অনেক আগে আহমদ সাফার লেখা পড়ো তাহলে তুমি তারটা দেখতে পাবা। যদি তুমি আনিসুল হকের লেখা পড়ো তাহলে আনিসুল হকের সমসাময়িক গুলো দেখতে পাবা। এমন। চলো আমরা চলে যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনে ফার্স্ট একটু। শরৎচন্দ্র জন্মেছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 1876 সালে। মাত্র 24 বছর বয়সে, মানে দেখো তোমাদের চেয়ে অল্প বড় এরকম অবস্থায়, মনের ঝোঁকে তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন, সন্ন্যাসী হলে। তো সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে ঘটনাচক্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি। জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বর্মা মুল্লুকে, অর্থাৎ বর্তমান মিয়ানমারে। পুরস্কার হিসেবে তিনি কি পেয়েছিলেন? সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 1923 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করে। 1938 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তার লেখা কলকাতা কেন্দ্রিকই ছিল, বাংলাদেশ কেন্দ্রিক কখনোই ছিল না। তিনি আসলে ওপার বাংলারই ছিলেন। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত মন্দির একটা গল্পের নাম। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। কুন্তলীন, কুন্তলীন হচ্ছে আমাদের এই ভারতবর্ষের এইদিকে সাহিত্যে দেওয়া প্রথম কোনো প্রাইভেট প্রাইজ, মানে প্রাইভেট কোনো উপহার, সরি পুরস্কার। কেমন? ধরো আমরা কিন্তু যে মেরিল প্রথম আলো পুরস্কার, এরকম, এটা একটা প্রাইভেট পুরস্কার। এখন ধরো যদি হচ্ছে তোমার বাংলা একাডেমি পুরস্কার দেয় বা 21শে পদক দেয়, কিন্তু প্রাইভেট পুরস্কার না, এটা তো সরকার দিচ্ছে। কুন্তলীন হচ্ছে একটা তেলের কোম্পানি ছিল, মাথায় দেবার তেল। এবং এই কুন্তলীন এত ফেমাস ছিল ওই সময়। কুন্তলীনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বা ব্র্যান্ড প্রমোটার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি কুন্তলীনের অনেক বিজ্ঞাপনও পাবা গুগলে সার্চ করে, রবীন্দ্রনাথ ঠাকুরের করা। তো সেখানে একটা গল্প ছিল, মানে সেখানে এই কুন্তলীন পুরস্কার পায় শরৎচন্দ্রের মন্দির নামে একটা গল্প ছিল, সেই গল্পটা। শরৎচন্দ্রের বেশ কিছু উপন্যাসের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে আমরা সরাসরি গল্পে চলে যাই। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, 10-12 জন, যাহাদেরই বাটি পল্লী গ্রামে। বাটি মানে হচ্ছে বাড়ি। তাহাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করিতে হয়। মানে বেশিরভাগ মানুষকে এইভাবে বিদ্যা লাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে, যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া, দেখো তো এটা কাজ করতেছে কিনা, কাজ করতেছে। যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। 4 ক্রোশ মানে কি, এমনিতে 1 ক্রোশে হচ্ছে 2 মাইলের মতো হয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়, সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। বর মানে কি? বর মানে হচ্ছে আশীর্বাদ। তো মা সরস্বতী হচ্ছে কে? সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী যিনি হচ্ছেন বিদ্যার দেবী।
তো সে কি আসলে তাদেরকে দোয়া দিবেন বা আশীর্বাদ করবেন, না তিনি আসলে তাদের যন্ত্রণা দেখে কোথায় লুকাবেন তিনি নিজেই জানেন। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল, কৃতবিদ্য মানে হচ্ছে যে বিদ্যা অর্জন করেছে, বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের চার ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। মানে এই যে এত কষ্ট করে বিদ্যা অর্জন করেছে, এটা তাদের আচার আচরণে ফুটে উঠবেই উঠবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই, তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন? তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলাম, সে থাক, কিন্তু ওই চার ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান, তাহার আর সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। কিন্তু থাক, এ সকল বাজে কথা। স্কুলে যাই, দুক্রোশের মধ্যে এমন আরো তো দুই তিনখানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বইচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে। বইচি ফল মানে এটা এক ধরনের জংলা একটা ফল আর কি। কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার বর্তমান রম্ভার কদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র। বর্তমান রম্ভার কদি মানে এখানে বুঝিয়েছে যে কলার কাদি, এবং এগুলো বেশ বড় সাইজে। বর্তমান রম্ভার কাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র। কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। যে খেজুরের একটা নরম অংশ থাকে আর কি খেজুর গাছে, এই সব খবর লইতেই সময় যায়। কিন্তু আসলে যা বিদ্যা, কামস্কাটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না। মানে মোট কথা যে এই মূল যে জিনিস কামস্কাটকা বা কামচাটকা এটার নাম, এটা নিয়ে আমরা পড়বো শেষে অল্প একটু, এবং সাইবেরিয়া নিয়েও পড়বো। তো আমরা হচ্ছে মূল তথ্যগুলো না জেনে শুধু ওই কার বাড়িতে ফল পাকলো, কার বাড়ি থেকে কাঁঠাল চুরি করা যাবে, এই হচ্ছে গিয়ে আমাদের শিক্ষার অবস্থা। কাজেই এক্সামিনের সময়, এক্সামিনের সময় মানে হচ্ছে পরীক্ষার সময়, এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়ে আসি তোগলক্ষা। এখানে হুমায়ুনের বাপের নাম বলতে মুঘল সম্রাট হুমায়ুনের কথা বলা হচ্ছে। তোগলক খা নামে কোনো চরিত্র ছিল না ইতিহাসে, তো এরকম উল্টাপাল্টা কথা বলা হয়। আর এডেনের কথা যে জিজ্ঞাসা করা হয়েছে, এডেন মোটেও পার্সিয়ার কোনো বন্দর নয়। তো এইভাবে হচ্ছে উল্টাপাল্টা উত্তর দিয়ে আসতাম, এবং আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি, মানে বয়স 40 হয়ে গেছে, তার 40 পার হয়ে গেছে, তারপরে দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। মানে আমি আসলে শিক্ষা তেমন কিছুটা অর্জন করতে পারি নাই। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। মানে নিজে পড়ে নাই, এখন ধরো ফেল করছে, এখন বলতেছে যে ওরকম স্কুল ছেড়ে দেওয়াই নাকি কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইতো, তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমরা এখন এই গল্পের দ্বিতীয় মূল চরিত্রকে পেলাম, মৃত্যুঞ্জয়। প্রথম মূল চরিত্রকে আমরা পাবো আরো বেশ খানিকক্ষণ পরে। আর গল্পটা যিনি বর্ণনা করছেন, গল্প কথক, তার নাম হলো গিয়ে ন্যাড়া। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, থার্ড ক্লাসে পড়িত। থার্ড মানে হচ্ছে তখন উল্টা ভাবে হিসাব করা হইতো। থার্ড মানে হলো গিয়ে ক্লাস 10, 9, 8, এটাকে বলা হতো থার্ড ক্লাস। মানে তখন উপর থেকে হিসাবটা করা হতো। কবে সে যে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় বলতে প্রত্নতাত্ত্বিকরা কি করে, তারা হলো প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করে, অর্থাৎ কোনো হারিয়ে যাওয়া সভ্যতা, হারিয়ে যাওয়া কোনো ইতিহাস, কোনো শহর, এগুলো নিয়ে গবেষণা করে। আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি। তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়া মানে কি? খুড়া মানে হচ্ছে চাচা। জ্ঞাতি খুড়া বলতে মূলত বোঝানো হচ্ছে ওর চাচার কথা। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়,
গুলি হচ্ছে এক ধরনের নেশা জাতীয় দ্রব্য। এমনি আরো কত কি। তার আরেকটা কাজ ছিল বলিয়া বেড়ানো। ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ। নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। যেটা হয় যে সম্পত্তির এই মারামারি তো আমাদের দেশে অনেক চলে। আর তার উপর যদি হয় যে তার ভাই মারা গেছে, সেই ভাইয়ের ছেলে। আমরা আসলে অনেক বড়, বড় কথা বলি। কিন্তু তুমি নিজে হিসাব করে দেখবা আমাদের দেশের কয়টা স্পেশালি গ্রামে কয়টা ভাই তার বোনদেরকে তাদের সম্পত্তি বুঝিয়ে দেয়? বেশিরভাগ জায়গাতেই দেয় না। বেশিরভাগ জায়গাতেই দেয় না। বঞ্চিত করে সেখান থেকে। মানে কিন্তু সরাসরি হক মারা। কিন্তু এটা করে থাকে। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে। কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, ওপরের আদালতের হুকুমে। আমরা দেখতে পাবো যে কখন সেই ওপরের আদালতের হুকুম ঘটে, যখন সে এই আমবাগানের অর্ধেকটা ঠিকই পায় বা আমবাগান পুরোটাই পায়। এটা আমরা দেখতে পাবো গল্পের একদম শেষে। কিন্তু সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজের আধিয়া খাইত এবং আমের দিনে ওই আমবাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত। যাদের এটা নিয়ে ধারণা আছে, যেমন ধরো দিনাজপুরের লিচু বাগান, এটা কিন্তু খুব ভালো বিজনেস লিচুর সিজনে। ধরো তোমার বাগান আছে, তো সেই বাগানটা হচ্ছে লিজ নেয়। ওই বাগানটা থেকে একটা নির্দিষ্ট টাকা তো তুমি দিচ্ছ বাগানের মালিককে, এবং তুমি তোমার মতো লিচুগুলাকে বিক্রি করছো। তো এটা কিন্তু অনেক লাভজনক ব্যবসা। তো ও হচ্ছে যেটা করতো, ও তো ওই আম বাগানের মালিক ছিল। ও হচ্ছে ওটাই জমা দিত আরকি। জমা দিত বলতে বোঝাচ্ছে যে লিজ দেওয়া বা এটা ওর কাছ থেকে ভাড়া নেওয়া, এটা বোঝাচ্ছে। আমের সিজনে কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। মাহিনা মানে হচ্ছে মাইনে, অথবা এখানে বুঝিয়েছে বেতন। স্কুলের বেতন হারিয়ে গেছে বা চুরি গেছে এগুলো বলে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নেয়া তো অনেকেই। কারণ মৃত্যুঞ্জয় ছিল অনেক ভালো একটা মানুষ। মৃত্যুঞ্জয় এগুলোকে খুব স্বাভাবিকভাবেই নিত। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে, এই কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। যেটা হলো গিয়ে যে সেই টাকা ফিরিয়ে দেয়া তো দূরে থাক, বরং ওই বাপরা এটাও ভদ্র সমাজে কবুল করিতে চাইতো না, বলতে স্বীকার করতো না যে তার সাথে আসলে কথা বলেছে তার ছেলে, মানে মৃত্যুঞ্জয়ের সাথে তার ছেলে কথা বলেছে। আমাদের দেশে এটা হয়, অন্য কোথাও হয় কিনা আমি জানি না। ভারতেও হয় অফকোর্স। সেটা হলো, তুমি যদি কারো কাছ থেকে, কেউ যদি তোমার কাছ থেকে টাকা ধার নেয়, সেই টাকা পাওয়াটা বেশিরভাগ মানুষের কাছ থেকে খুব কঠিন। এবং আমার গুরু একটা কথা বলতেন যে কাউকে, যদি কাউকে ধার খুব প্রয়োজন না পড়লে না দেওয়া, এবং ধার দিলে সেটা আল্লাহর ওয়াস্তে তাকে দিয়ে দেওয়া। কারণ ওই ধারের টাকা উঠাইতে তোমার যেই পরিমাণ এফোর্ট দিতে হবে, সেই পরিমাণ টাকা তুমি নিজে উপার্জন করে ফেলতে পারবা ততদিনে। তো এই হলো গিয়ে আমাদের অবস্থা। তো সেখানে আসলে একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে তিনি নানাভাবে আসলে তৎকালীন গ্রামীণ সমাজের মানুষকে নেগলেক্ট করেছেন তা নয়, সত্য কথাগুলো তুলে ধরেছেন, যেগুলো হচ্ছে অপ্রিয় সত্য। দেখো, এভরিওয়ান হ্যাজ 3 লাইভস। আমাদের সবার ৩ টা জীবন আছে। একটা হচ্ছে তোমার পাবলিক লাইফ, যেটা নিয়ে সবাই জানে কম বেশি। একটা হচ্ছে তোমার প্রাইভেট লাইফ, যেটা হচ্ছে শুধু তোমার পরিবার পরিজন বা তোমার বন্ধু বান্ধব তারাই জানে। আর একটা হচ্ছে তোমার সিক্রেট লাইফ, যেটার কথা তুমি নিজে আর উপরে আল্লাহ, এছাড়া কেউই জানে না। এবং তুমি নিজেও জানো যে তুমি অবাক হয়ে যাও যে এই জীবনটার কথা কেউ জানবে না। তোমার এমন কিছু চিন্তা বা তোমার জীবনে এমন কিছু কাজ, এগুলো শুধু তুমিই জানো, আর কেউ জানো না। এবং প্রতিটা মানুষের সেই সিক্রেট লাইফটা রয়েছে। ভদ্র সমাজ কবুল করিতে চাহিত না, তো গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এতটাই সুনাম। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই। একদিন শোনা গেল সে মরমর। মরমর মানে সে খুবই অসুস্থ, মুমূর্ষু অবস্থায়। আরেকদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়া মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। যমের মুখ হইতে ফিরাইয়া আনিয়াছে মানে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। মালোপাড়া, এমনিতে মালো শব্দটার অর্থ হচ্ছে যারা তোমার, এটা একটা নিচু জাতি বোঝায়। আচ্ছা, আমি এখানে কি বুঝিয়েছি সেটা বোঝাচ্ছি। এখানে বুঝিয়েছে মালোপাড়া বলতে সাপুরে, সাপুরেদের যে পাড়া। তো ওই মালোপাড়ার এক বুড়ো মালো মানে সে হচ্ছে একটা সাপুরে, আর তার মেয়ে বিলাসী। এই হচ্ছে আমাদের মূল চরিত্র। আমরা পেয়ে গেলাম তা। সেই হচ্ছে আমাদের এই গল্পের মূল চরিত্র। সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে মৃত্যুর মুখ হইতে এ যাত্রায় ফিরাইয়া আনিয়াছে। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছি। মানে অনেকদিন তার কাছ থেকে, মানে সে মিষ্টি খাইয়েছে আমাকে মৃত্যুঞ্জয়। তাই মনটা কেমন করিতে লাগলো। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পোড়ো বাড়িতে প্রাচীরের বালাই নাই। পোড়ো বাড়ি বলতে এটা বোঝানো হচ্ছে প্রাচীন কালের পুরনো বাড়ি।
তার প্রাচীরের বালাই নেই, মানে এত এত দেয়াল ওখানে, এই দেয়ালের কোনো শেষ নাই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে। আর ঠিক সম্মুখেই, মানে প্রদীপের সামনেই, তক্তপোষের উপরে পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কাল সার দেহের প্রতি, মানে কঙ্কালের মতো চাহিলেই বোঝা যায় বাস্তবিক, মানে সত্যি যমরাজ, মানে সনাতন ধর্মানুসারে যিনি হচ্ছেন মৃত্যুর কারণ হয়, সেই যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই। তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই, সে কেবল ওই মেয়েটির জোরে। কে এই মেয়ে? এই মেয়ে হলো আমাদের গল্পের মূল চরিত্র বিলাসী। সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল, মানে মাথার এখানে বসে। অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না। ঠাহর করিতে পারিলাম না মানে বুঝতে পারলাম না। কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। মানে ফুলদানিতে যখন আমরা পানির মধ্যে ফুল রাখি, এটা যেমন কয়েকদিন পরে বাসি হয়ে যাবার পরে ওটা কেমন হয় আসলে, তুমি যতই চেষ্টা করো, তুমি দিন শেষে ওই ফুলটাকে তো আর সুন্দর করতে পারবা না ওই সময়টার জন্য অন্তত। তো মেয়েটাকেও এমন মনে হচ্ছিল আর কি, যে খাটতে খাটতে সে শেষ। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই যেন ঝরিয়া পড়িবে ফুলের মতো। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলল, কে? ন্যাড়া? বললাম, হুঁ। মেয়েটা ঘাড় হেট করিয়া, মানে ঘাড় নিচু করে দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় দুই চারিটি কথায় যাহা কহিল, তাহার মর্ম এই যে, প্রায় ১.৫ মাস হইতে চলিল সে শয্যাগত। মধ্যে ১০-১৫ দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, এবং যদিচ, মানে যদিও এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারি না, কিন্তু আর ভয় নাই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন, সে কত বড় গুরুভার। গুরুভার মানে দায়িত্ব। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা। সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, মানে যদিও, কিন্তু আরেক দিন পাইয়াছিলাম, যে কোন সেই শক্তি যেটার বলে এই মেয়েটা এভাবে রাত জেগে এই জঙ্গলের মাঝে অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে গেছে আমাদের মৃত্যুঞ্জয়কে। কিসের মধ্যে কি আসলো? ওয়েট। ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। উৎকণ্ঠিত মানে হচ্ছে খুবই টেনশনে আছে, এমন আর কি। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাকুক, প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মনস্তাত্ত্বিক বিষয়। এখানে চরিত্রের, মানে ন্যাড়ার একটা মেইল ইগো আমরা দেখতে পাচ্ছি, তার পৌরষের, পুরুষের একটা ইগো, যে যেহেতু একটা মেয়ে বলেছে, ভয় পাচ্ছি, মানে ভয় পাবে না তো? তখন এটা হয়তো একটা ছেলে বললে অন্যরকম ভাবে সে রিপ্লাই দিত। যেহেতু মেয়ে বলেছে, সে বলল যে না। না বলে সে এগিয়ে গেল। সে পুনরায় কহিল, মানে বিলাসী বলল, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল, মানে শরীরের পশম দাঁড়িয়ে গেল। গুজবাম্পস হলো। কেন? কারণ এ তো ভয়ঙ্কর অবস্থা, এত অন্ধকার, সাপখোপও তো থাকতে পারে। কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য, এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে, পীড়িত মানে হচ্ছে অসুস্থ, একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না, মানে হচ্ছে মন সায় দিল না। ২০-২৫ বিঘার বাগান, মানে অনেক বড়, কিন্তু সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয় ভয় করিতে হইত। কিন্তু পরক্ষণই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল, একটা মৃতকল্প রোগী লইয়া, মৃতকল্প মানে মরে মরে মুমূর্ষু অবস্থা এমন,
থাকা কত কঠিন, মৃত্যুঞ্জয় তো যেকোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত? কেমন করিয়াতে সে তাহার রাতটা কাটিত? এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলেপুলে চাকর-বাকর নাই, ঘরের মধ্যে শুধু তাহার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যায়, বা কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন। তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন, তখন সরকারের কি? মানে তার স্বামী মারা গেছে, এখন সে বিলাপ করে বলতেছে সেও সহমরণে যাবে, মানে সেও মরে যাবে এখন। কারণ সরকারের কি, তাদের সরকার কেন ধরবে? তোমাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই। তোমরা কি জানো যে আমাদের আইন অনুসারেও আত্মহত্যা করা যে একটা দণ্ডনীয় অপরাধ? হাস্যকর মনে হলো শুনতে, আত্মহত্যা করা আবার দণ্ডনীয় অপরাধ। বাই চান্স যদি কেউ আত্মহত্যা করতে গিয়ে বাইচা যায়, ওর নেক্সট ডেস্টিনেশন হবে জেল। সরাসরি এটা আমাদের বাংলাদেশের মানে একদম আমাদের লিগ্যাল অ্যাক্টের মধ্যে এটা আছে। আত্মহত্যা করা একটা দণ্ডনীয় অপরাধ। আত্মহত্যার চেষ্টা করাও দণ্ডনীয় অপরাধ। যদি কোন কারণে বাইচা যায়। সো এটাই বলছে, সহমরণে যাইতে চাহিতেছেন, তখন সরকারের কি? তার যে আর তিলার্ধ বাঁচিতে সাধ নাই। তিলার্ধ মানে একটুও তার আর বাঁচিতে সাধ নাই। এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? আর এই রাত্রেই গ্রামের ৫ জন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোক জানিবে কি করিয়া? এমনই কত কি, মানে নানা কথা বলে যাচ্ছে আরকি তিনি। না, আমার তো আর বসিয়া তার কান্না শুনিলেই চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠলেন। আচ্ছা, প্রকৃতিস্থ শব্দ, এই শব্দটাতে আসলে কি বোঝায়? এটাতে মানে হচ্ছে তিনি তার সেন্স ফিরে পেলেন, বা তিনি তার সাধারণ অবস্থায় তার বোধ ফিরে পেলেন। প্রকৃতিস্থ, আমরা এই শব্দের আরো বেশি দেখি অপ্রকৃতিস্থ। অপ্রকৃতিস্থ মানে হচ্ছে যিনি বোঝেন না, যিনি মানসিকভাবে অসুস্থ, পাগল বা মানসিক প্রতিবন্ধী, তাকে আমরা অপ্রকৃতিস্থ বলে থাকি। তো তিনি প্রকৃতিস্থ হইয়া উঠলেন, মানে তার বোধ ফিরে আসলো। চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার সে তো হইয়াছে, আর বাইরে গিয়া কি হইবে, রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে। বলিয়া পা বাড়াইবা মাত্রই তিনি চিৎকার করিয়া উঠলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল। কারণ তখন বুঝিলাম, যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয় ২৫ বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে ৫ মিনিটের জন্যেও সহিবে না। বুক যদি কিছুতে ফাটে, তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে। কিন্তু তাহার এই দুঃখটাকে তুচ্ছ করে বা ছোট করে দেখানো আমার উদ্দেশ্য নয়, কিংবা এই দুঃখটা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নয়। অভিপ্রায় মানে উদ্দেশ্য। এটাও আমার উদ্দেশ্য না। কিংবা একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল, মানে তার ওই একটা আচরণ দিয়ে যে তাকে পুরোপুরি বিচার করে ফেলা যায়, এমনও না। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি, যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করতে পারে না। তুমি যে বলতে পারবা যে ধরো শ্মশান ঘাটে যেয়ে বা কবরের পাশে গিয়ে দিনের পর দিন বসে থাকবে, রাত বিরাত পর্যন্ত বসে থাকতে পারবে না। মানুষ বড্ড আজব প্রাণী, জানো? যেমন দেখো, হুমায়ূন আহমেদের একটা বই আছে অনেক আগের, আমার মনে পড়ে, হিমুর হাতে ৫টি নীল পদ্ম। ওই বইটাতে একটা থিওরি বলেছিল যে একটা মানুষ নাকি জীবনে একজনকেই তার সম্পূর্ণ ভালোবাসাটুকু দিতে পারে। অন্য মানুষকে নাকি সেটা আর কখনো দিতে পারে না। একজনকেই দিতে পারে। এই কথাগুলো অনেক ভেইগ কথা এবং খুবই তোমার একটা ভিত্তিহীন কথা। এই ভিত্তিহীন কথার উদাহরণ দেখবা? এই ভিত্তিহীন কথার উদাহরণ তো হুমায়ূন আহমেদের নিজের লাইফেই আছে। হুমায়ূন আহমেদ যখন গুলতেকিনকে বিয়ে করেন, মানে তার ১ম স্ত্রী যিনি ছিলেন। তো গুলতেকিনকে বিয়ের সময় তিনি তো গুলতেকিনকে প্রচন্ড ভালোবেসে প্রেম করে পালিয়েই বিয়ে করেছিলেন, এবং হুমায়ূন আহমেদ ছিল তখন একটা রাস্তার ফকিরের মতো অবস্থা। তার ফ্যামিলির কোনো কিছুই নাই। গুলতেকিন, মানে শি ওয়াজ অ্যান এলিগ্যান্ট লেডি, এবং একটা খুবই সম্ভ্রান্ত পরিবার থেকে আসা একটা নারী ছিল গুলতেকিন। লজিং মাস্টার ছিল। সো সেখান থেকে ধরো পালিয়ে বিয়ে করেছে, এমন অবস্থা। তো পরবর্তীতে উনি তো শাওনকেও ভালোবেসেছে, এবং শাওনকে রীতিমতো পরকীয়া করে বিয়ে করেছে, এবং পরকীয়া করে শাওনকে বিয়ে করার পরে তিনি তার এমন বইয়ের উৎসর্গপত্রও লিখেছেন, যেখানে তিনি লিখেছেন যে, মানে অনেকটা অর্থটা এমন যে ভালোবাসা যায় সে শুধু কাকে? গুলতেকিনকে।
একই রকম জিনিস তিনি আরো 15 বছর পরে সাউন্ডে নিয়েও লিখছে। তাহলে কি বলবা? সো মানুষ খুব অদ্ভুত প্রাণী, খুব অদ্ভুত। এবং যেমন ধরো একটা কবিতার কথা আমার মনে পড়ে গেল। সেটা লেটার টু মাই ওয়াইফ, নাজিম হিকমতের লেখা। টার্কিশ একজন পোয়েট তিনি, তুরস্কের। এটার আবার খুব সুন্দর কিছু অনুবাদও আছে, এই কবিতাটার বঙ্গানুবাদ আছে, একটা সুভাষ মুখোপাধ্যায়ের করা জেলখানার চিঠি। তো আচ্ছা, কবিতা মানে বা লেখা গান মানেই কি এইটা যে আমি নাই তুমি আছো, তুমি ছাড়া আমি নাই, ঠিক আছে, তুমি কেন চলে গেলে আমাকে ছাইড়া? এটা ছাড়াও তো অনেক কিছু হইতে পারে। একজন জেলার তিনি একটা চিঠি লিখতেছেন যার ফাঁসির আদেশ চলে আসছে, যে 10 বছর ধরে জেলে আছে। শেষ চিঠিটা লিখতেছে তার ওয়াইফকে, প্রিয়তমা আমার। সেখানে একটা কথা আছে, যেমন বিংশ শতাব্দীতে শোকের আয়ু সর্বোচ্চ 3 মাস। তুমিও আমাকে ভুলে যাবে একদিন, এবং এটাই স্বাভাবিক। তুমি আমাকে যেই ভালো ভালো কথা বলতে, যেই রোমান্টিক কথাবার্তা বলতে, একই কথা তুমি অন্য মানুষকে বলবা। তুমি আমার চোখ দিয়ে যা দেখতে পারো না, যেই পৃথিবী দেখতে পারো না, তুমি আরেকজনের চোখ দিয়ে তুমি দেখবা। এটাই হয়। মানে আমরা যে বলি, ধরো তুমি যত, এখন তো তোমাদের বয়সটা হচ্ছে আসলে একদম উঠতি বয়স এবং টিন এইজ। আমি তো এত বছর ধরে স্টুডেন্ট পড়াই। তোমাদের এই এইজের একটা অন্যতম প্রবলেম হচ্ছে এই মানে রিলেশনশিপ কমপ্লিকেশনস। এর মেইন কারণ হচ্ছে মিডিয়া। কারণ মিডিয়াতে যখন এই কাছে আসার গল্প টাইপ এরকম গাঁজাখুরি জিনিসপত্র দেখায়, সো এটাকে আসলে যতটা রোমান্টিসাইজ, যতটা ফ্যান্টাসাইজ করা হয়, বাস্তবে জিনিসটাকে আসলে এমন নাকি? ভালোবাসা আসলে পিটুইটারির খেলা। আমরা বোকারা বলি প্রেম। সো এইটা আসলে এমন মানে মহান বা এরকম কিছু যেভাবে দেখানো হয়, বাস্তবে জিনিসটা তো আসলে এমন না। বাস্তবে জিনিসটা খুবই মানে এটাই স্বাভাবিক। জীবনই এমন। মানে তুমি যখন এরকম ওভার এক্সপেকটেশন রাখতেছো, কিন্তু বাস্তবে তো ওভার এক্সপেকটেশন এক্সিস্ট করে না। নাটক সিনেমাতে এক্সিস্ট করে, উপন্যাসে এক্সিস্ট করতে পারে। কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। বাস্তবে এক্সিস্ট করে না। এবং বাস্তবে এক্সিস্ট করার প্রয়োজনও নাই। ওই লাইলি মজনুর প্রেম যদি বাস্তবে এক্সিস্ট করে তাহলে সমস্যা। তাহলে সোসাইটি প্রপারলি ফাংশন করতে পারবে না, এরকম অ্যাবনরমাল থাকলে সোসাইটির মধ্যে। এবং এটা সোসাইটির জন্য ভালো না। এটা সোসাইটির জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, এই ধরনের অ্যাবনরমাল মানুষজন। তো এখানে সেই কথাই যেন বলা হচ্ছে, মানুষ ভুলে যায় কিনা। মানুষ ভুলে যায়, অনেক কিছুই মানুষ ভুলে যায়। তোমরা তাহারই পরে মনে পড়েছ না? তো তাহারই পরে মনেতে তোমরা ধরো তাহারই পরে মনে তোমরা দেখেছো যে তাহারই পরে মনে কাকে নিয়ে লিখেছেন? সুফিয়া কামাল। সুফিয়া কামাল লিখেছেন তার যে হাসব্যান্ড মারা গিয়েছিল, তোমার তার হাসব্যান্ড নাম ছিল সৈয়দ নেহাল হোসেন। অসম্ভব কষ্ট পেয়েছিলেন তিনি তার হাসব্যান্ডের মৃত্যুতে। কিন্তু এখন তিনি কি করবেন? তিনি কি আজীবন তাহলে বিধবা হয়ে সাদা কাপড় পরে তিনি বসে থাকবেন? তিনি কি আরেকটা, মানে তার কি জীবন নাই নিজের কোনো? তিনি তো পরে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এবং তাদের ঘরে যেই সন্তান ছিল, আমি নাম বললাম না, এটা তোমাদের জন্য কুইজ। এখন তো হচ্ছে আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে। ২০০৭-এর তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু একজন উপদেষ্টা ছিলেন সুফিয়া কামালের একজন মেয়ে, এবং সুফিয়া কামালের ওই মেয়ে ছিল হচ্ছে তোমার আহ, তার পরের ঘরে আর কি, মানে সৈয়দ নেহাল হোসেনের সন্তান নয়, এটা হচ্ছে তার যে সেকেন্ড হাজবেন্ড তার সন্তান। এনিওয়ে, মানে আমার কথা ছিল এটা, যে চিরন্তন ভালোবাসা বা চিরন্তন অতিক্রম করে ফেলে মানুষ, তুমি মরলে আমিও মরে যাব, এই কেস এগুলো বাস্তবে এক্সিস্ট করে না। খুবই রেয়ারলি এক্সিস্ট করে, এবং যে এক্সিস্ট গুলোও করে সেগুলো অনেক ক্ষেত্রে ভালো কিছু বয়ে আনে না। আমার নিজের একটা ব্যাচমেটের কথাই আমার মনে পড়ছে। আমি মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়তাম ক্যাডেট কলেজে যাবার আগে। সো আমি যখন ক্যাডেট কলেজে চলে যাই, তার সঙ্গে আমার অতটা যোগাযোগ ছিল না। যোগাযোগটা কমে যায়, কালে ভদ্রে যোগাযোগ হতো। তার সঙ্গে আমার ক্লাস 10 পর্যন্ত দেখা হয়েছে, যোগাযোগ হয়েছে। অন্তত প্রতিবার আমরা একসাথে ইফতার করতাম, ছোটবেলার বন্ধু বলে কথা। পরবর্তীতে আমি অবাক হয়ে যাই শুনে। সে যাই হোক, সে ডিআরএমসি তে যায় পরে, এবং আহ, সে সুইসাইড করে। এবং সুইসাইডের কারণ ছিল সে একজনের সঙ্গে রিলেশনশিপে ছিল। তো ওই মেয়ে হচ্ছে একই সাথে অন্য একজনের সাথেও হচ্ছে এইরকম আহ, প্রেম করে। সো এটা সে নিতে পারে নাই, সে সুইসাইড করে। এখন তার এই সুইসাইডটা কি বয়ে আনছে? দিন শেষে তার মায়ের কথা যদি আমি মনে করে থাকি, তার মা তাকে অনেক কষ্টে বড় করেছে, এটা আমার মনে পড়ে। কারণ বাবা মারা গিয়েছিল অনেক আগে। খেয়ে না খেয়ে বড় করা যেটা বলে, সেভাবে তার মা বড় করছে ওকে। ওর বোন
অনেক আদর করতো ওকে সবকিছু। তাহলে ও কি দিল? ও কি রিপ্লাইটা দিল? রিপ্লাইটা দিল কি দিল? এটা কি করলো এটা ও? তো এটাই মানে এখানে এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো উঠে আসে। আমি জানি তোমরা অনেক ব্যস্ত। তাও তোমাদেরকে একজনের কথা আমি বলবো। সেটা হলো ফিওদর দস্তয়েভস্কি। রুশ সাহিত্য বা দস্তয়েভস্কির কথাই যদি বলি, আমাদের বাংলা সাহিত্যে কেউ মানুষের মনস্তত্ত্ব নিয়ে মানুষের মনের এতটা গভীরে প্রবেশ করেনি। স্বয়ং আইনস্টাইন যখন বলে যে আমি বিজ্ঞান পড়ে মানুষকে যতটুকু চিনেছি, দস্তয়েভস্কি পড়ে আমি এর চেয়ে বেশি চিনেছি। যেমন দ্য ব্রাদার্স কারামাজভ, যদি এটা ইংলিশ ট্রান্সলেশনে বইয়ের নাম, মূল বইগুলো তো দস্তয়েভস্কি রুশ ভাষায় লিখেছেন, রাশিয়ান ভাষায়। ওটার একটা জিনিস আমি যদি তোমাদেরকে বলি, একটা ছোট্ট একটা কথা বলে আবার ফিরে যাচ্ছি, যে মানুষের মিথ্যার সর্বনিম্ন স্তর হচ্ছে যখন সে নিজের সাথে মিথ্যা কথা বলা শুরু করে এবং নিজেকে বুঝ দেয় মিথ্যা বলে। নিজের সাথে কিন্তু আমরা মিথ্যা বলি অনেক সময়, নিজেকে বুঝ দেই এটা ওটা বলে, এবং একটা সময় পরে সে তখন আর কোনটা যে ট্রুথ আর কোনটা যে ফলস, এটা সে মানে লাই আর সত্য আর মিথ্যার মধ্যে সে পার্থক্য আর নিরূপণ করতে পারে না, এবং নিজের কাছে নিজের তার আর কোনো ভ্যালু থাকে না। এবং নিজেকে কিন্তু মিথ্যা বলা সবচেয়ে সহজ অন্যকে বুঝ দেওয়ার চেয়ে। নিজেকে এটা বুঝ দিলাম, আরে আমি পড়ি না, আরে আজকে পড়ি না, কি করবো, আজকে তো ওইটা হয়েছিল, আজকে তো এ আসছিল সে আসছিল। বাট ডিপ ইনসাইড ইউ নো যে তুমি আজকে পড়ো নাই, তুমি আসলে ফাঁকিবাজি মারছো আর কিছু না। ঠিক আছে? তুমি জাস্ট এখন তুমি কারে বুঝ দিতেছো, তুমি নিজে তুমি বাটপারি করতেছো, নিজের সাথে নিজে তুমি ভণ্ডামি করতেছো, শেষ। এবং নিজের সাথে নিজে ভণ্ডামি করা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার। অন্যের সাথে ভণ্ডামি করাটা এত ডেঞ্জারাস না। নিজের সাথে ভণ্ডামি করতে থাকলে একসময় তোমার কোনো নিজেকেই তুমি আর বিশ্বাস করবে না, তোমার নিজের প্রতি তোমার সকল বিশ্বাস উঠে যাবে। সো মানব মনের গভীরে যে কতটুকু যাওয়া যায় এবং মানুষ যে কিভাবে ভাবতে পারে, এই জিনিসটা নিয়েই হচ্ছে কথা। তো যা হোক, আমরা চলে যাচ্ছি। আর আমি তোমাদেরকে কিছু লেখা দেবার চেষ্টা করব ক্লাসের পরে। আরেকটা লেখা পড়ছিলাম। লেখাটা হচ্ছে, দেখো টপিকটা এমন একটা বিষয় নিয়ে যে ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাকে অনেক কিছু দেয় নাই দেখে আমার তুমি বাঁচাই দিছো ঈশ্বর। কারণ তুমি ধরো আমি একটা ভুল মানুষ চাইছিলাম, ওই ভুল মানুষকে তুমি দেও নাই। আমি একটা ভুল জিনিস চাইছিলাম, আমি তো জানি না, আমি তো আসলে মানে মহাজ্ঞানী না, মহাজ্ঞানী তো একজন, একটা সত্তাই মহাজ্ঞানী। তো তুমি আমাকে দাও নাই, তুমি না দিয়ে তুমি আমাকে বাঁচায় ফেলছো, বাঁচায় দিছো তুমি আমাকে। তুমি যে বঞ্চিত করছো, বঞ্চিত করে তুমি আমাকে বাঁচায় দিছো। চলে যাচ্ছে আমাদের পরের অংশে। ইহা আরেকটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী ১০০ বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। ভালোবাসা। কিন্তু সহসা, মানে সহসা মানে হচ্ছে হঠাৎ, সে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয়, মানে সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড মানে হচ্ছে শাস্তি দেওয়ার আবশ্যক যদি হয়, মানে প্রয়োজন যদি হয়, তো হোক। কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে ইহাদের দুঃখে গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস ২ মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই, কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন মানে গ্রাম, তাহারা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়ে আসিয়াও মাস ২ আর তার খবরই নাই। মানে যেমন আমাদের যেমন গ্রামের সম্পর্কে যে অনেক পজিটিভ একটা ধারণা, আমি কাউকে হেয় করছি না। কিন্তু আমরা সবাই জানি যে নিজেরা যে ভিলেজ পলিটিক্স কি এবং গ্রামের মানুষ কত কোন পরিমাণ কুটনামি করতে পারে। এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়ে আসিয়াও মাস ২ আর তার খবরই নাই? তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। একজনের বিপদে পাড়াশুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপুর হইয়া পড়ে। এই যে একটা জনশ্রুতি আছে, মানে মুখে মুখে কথা আছে, জানি না তাহার সত্য যুগের পল্লী গ্রামে ছিল কিনা। সত্য যুগ কি? সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ৪ টা যুগ আছে টোটাল। তার মধ্যে সত্য যুগ হচ্ছে যেটা ছিল ৪ টা যুগের মধ্যে ১ম যুগটা এবং সবচেয়ে ভালো যুগ, যখন দেবতারা পৃথিবীতে থাকতেন এবং মানুষের মৃত্যু ছিল তার ইচ্ছা অনুযায়ী, এবং যেই যুগে কোনো খারাপ কিছু ছিল না, সবই ছিল ভালো। কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া এমন মনে করিতে পারি না। আমি আমার একজন পুলিশ অফিসার, ক্যাডেট কলেজ বড় ভাইয়ের কথা, তার একটা উক্তি স্মরণ করতে চাই। উনি এসপি এখন। সো উনি বলছিলেন যে গ্রামের মানুষদের যারা সহজ সরল মনে করে, তারা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সহজ সরল মানুষ। যারা মনে করে যে গ্রামের মানুষ খুব সহজ সরল। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে যে বাঁচিয়া আছে এ ঠিক। এমনই সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খোড়া তোলপাড় করিয়া বেড়াইতেছেন যে, গেল গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল।
একটু চ্যাটটা ওপেন করি, তোমাদের কাছে জানতে চাই তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে বা যেভাবে পড়াচ্ছি তোমরা কি বুঝতে পারছো কিনা। আর আমি একটু ফাঁক দিয়ে পানি খেয়ে নিই, আর আমার বেশ ঠান্ডা, এখানে কিছু গরম পানি এনে রাখছি। ক্লাসটা কেমন লাগতেছে তোমাদের বলো তো? তোমরা কি বুঝতে পারছো ঠিকঠাক? তোমার নাইস এন্ড অ্যাট্রাকটিভ, এটা মনে হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট সাহেবকে ফলো করছেন কেউ। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চ্যাটটা পজ করে দাও। মোহাম্মদুল্লাহ একটু কাইন্ডলি বিশ্বম্বর ভাইকে বলে দাও যে আরেক কাপ আমাকে একটু গরম পানি দিয়ে দিতে, আর এই কাপগুলো নিয়ে দিতে একটু কাইন্ডলি বলে দাও। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় না, আচ্ছা বুঝলাম, নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর হইল না। নালতের মৃত্যুর এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে মূলত তার উপাধির কথা বলছে। এটা নিয়ে অনেকের প্রশ্ন থেকে যে নালতের মৃত্যুর বলতে কি বোঝায়। এটা তার বংশ উপাধির কথা বলা হচ্ছে। নালতের মৃত্যুর বলিয়া মানে ধরো চৌধুরী বলিয়া বা ওরকম ঘোষ বলিয়া বা এরকম যে চক্রবর্তী বলিয়া, এমন আর কি, এরকম আর কি তিনি কথাটা বলছেন, বা খান বাহাদুর বলিয়া এরকম, বুঝছো, বা নবাব বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর রহিল না, মানে অবস্থা রইল না। অকাল কুষ্মাণ্ডটা, অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ। একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। নিকা মানে বিয়ে, এটা একটা আরবি শব্দ। আর শুধু নিকা নয়, তাও না হয় চুলায় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই তো হয়। করলা হরিপুরের সমাজ এ কথা শুনিলে যে, আচ্ছা কি বলছে এগুলা, এখানে তিনি বুঝাচ্ছেন যে বিভিন্ন সমাজের কথা বলছেন, যে করলা হরিপুর সেই ধরনের সমাজ যদি এই কথা শুনে তাহলে যে কি হবে, এবং গ্রামে যদি এগুলো শাসন না থাকে। এখন ভাতের কথা কেন বলছে, তিনি এখানে নানা বিষয় দিয়ে তৎকালীন সনাতন ধর মানে সনাতনদের সমাজে মানুষের যে কুসংস্কার ছিল এগুলোর কথা তিনি উল্লেখ করেন। মনের মানুষ একটা মুভি আছে লালনের বায়োগ্রাফি নিয়ে, যে মুভিটাতে প্রসেনজিৎ অভিনয় করেছিলেন। আজ থেকে 10-12 বছর আগে মুভিটা দেখেছিলাম, এখনো মনে পড়ে। সো সেই মুভিতে আমরা দেখতে পাই যে তাকে ভাসিয়ে দেওয়া হয় যখন একটা ভেলায় করে, কারণ পক্স হয়। ওই সময় তো এগুলোর চিকিৎসা ছিল না। পরে একটা মুসলিম পরিবার তাকে পায়। তাকে পাওয়ার পরে তার সেবা শুশ্রূষা করে তাকে আবার সুস্থ করে স্বাভাবিক জীবনে নিয়ে আসে। এরপরে যখন লালন ফিরে আসে, ঠিক আছে, লালন যখন ফিরে আসে তখন এইটাকে তোমার আর হচ্ছে ভালো মতো নেয় না ওর মা, ওর বউ, এবং ওকে মানুষজন ইট মারে যে তুই অন্ন পাপ করছিস, তুই জবনের হাতের ভাত খাইছিস, মানে মুসলমানের হাতের ভাত খাইছিস কেন, তুই অন্ন পাপ করছিস তুই। তো লালনের ওইখানে যখন দেখে যে গানগুলা বানাচ্ছে, যে জাত গেল বলে কি আজব কারখানা, মানে তোমার আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত হলে, কি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে এ কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। মেইন কাজের কাজ কিছু নাই, আর হচ্ছে জাত গেল জাত গেল জাত গেল জাত গেল এগুলা করা। তো এইটা ছিল হচ্ছে তখনকার সমাজের খুব স্বাভাবিক দৃশ্য, তখনকার সমাজের খুব স্বাভাবিক দৃশ্য। তোমাদেরকে আরো একজনের স্টোরি যদি বলিস, তিনি হলেন বাবা আম্বেদকর, ভারতের প্রথম সংবিধান রচয়িতা যে ব্যক্তি। তিনি ছিলেন অচ্ছুত সম্প্রদায়ের, এবং যখন তিনি তার এন্ট্রেন্স এক্সাম দিতে যেতেন, অর্থাৎ এটা তার নিজের অটোবায়োগ্রাফিতে তিনি বলেছেন যে পশুর মতো আচার আচরণ করা হতো তার সাথে। তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলে তাদেরকে তো ক্লাসরুমে বসতে দেওয়া হতো না, তিনি বসতেন বারান্দার বাইরে। এবং তিনি যখন পানি খেতেন, সে টাচ লাগলে তো সমস্যা সবকিছু, সেখানে সেটা হচ্ছে অপবিত্র হয়ে যাবে। তো তিনি হা করতেন এভাবে, উপর থেকে পানি ঢেলে দিত। মানে যতটা অমানুষের মতো কাজ করা যায় এটাই তখন করা হতো তার সঙ্গে। তো সেটা শুধু তার সঙ্গে নয়, তো তিনি যখন এন্ট্রান্স এক্সাম দিতে যান, তো তিনি হচ্ছেন অনেক দূরের পথ পাড়ি দিয়ে যেতে হতো, মানে এসএসসির ইকুইভ্যালেন্ট যেটা। সো তখন তাকে আসলে তিনি এটা প্রকাশ করতেন না যখন তিনি গরুর গাড়িতে করে যেতেন। তো একবার বুঝে গেছিল, একবার পরে তাকে মেরে ওখান থেকে নামাই দিছে গাড়ি থেকে। তো এই ছিল হচ্ছে তখনকার সমাজের একটা স্বাভাবিক চিত্র। আমরা শরৎচন্দ্রের মহেশ গল্পেও কিন্তু দেখি যে একটা মুসলিম পরিবার, গফুর এবং তার মেয়ে আমিনা, আর হচ্ছে মহেশ থাকে একটা গরুর নাম, সেখানে পানি আনতে যায় এবং কেমন আচার আচরণ করে তাদের সাথে সবাই, কারণ হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন ছিল সেই সময়ের সমাজ। তখন ছেলেবুড়ো সকলের মুখে একই কথা, এ হইল কি, কলি কি সত্যিই উল্টাইতে বসিল?
কলি কি? আমরা একটু আগে সত্য যুগের কথা শুনলাম। সনাতন ধর্ম মতে ৪ টা যুগ টোটাল। তো সেখানে হচ্ছে দাপর যুগ আছে, ত্রেস্তা যুগ আছে, তারপর হচ্ছে কলিযুগ। কলিযুগ হচ্ছে মোট কথা যেটা ইসলামে বলা হয় না যে আখিরুজ জামানা, শেষ জামানা। মানে হচ্ছে শেষ যুগ, যে এই যুগে হচ্ছে কেয়ামত হবে, ওটা হচ্ছে কলিযুগ। তো সনাতন ধর্মে তো আর কেয়ামত বলে না, ওটাকে বলে মহাপ্রলয়। খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন যে এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন, তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া পড়ে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপনার ভাইপো, মানে নিজের ভাইয়ের ছেলে, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই এখন দেখুন সবাই। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না। এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ পড়ে, তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম, তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা ১০-১২ জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় সেজন্য। বদন মানে কি? মুখ। ভাই এগুলো একটু কাইন্ডলি নিয়ে যান। দগ্ধ মানে কি? পোড়া। মানে হলো ওই যে বলে যে, "আরে আমার মুখে চুনকালি দিয়েছিস।" মানে গ্রামের মুখ যাতে না পড়ে এইজন্য ওরাও চলল এই খুড়ার সঙ্গে। মৃত্যুঞ্জয়ের পোড়বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম, তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। প্রত্যেককে আমি বলব ক্লাসের শেষ পর্যন্ত থাকবা। এটাতে যেই পরিমাণ unknown ওয়ার্ড আছে এবং এমন সব বাক্য আছে তোমরা বেশিরভাগই পড়ে বুঝবা না। কারণ তোমাদের হচ্ছে এখন বাংলা পড়ার প্র্যাকটিস নাই। সো তোমরা যদি না থাকো, তোমরা নিজেরা অনেক বড় মিস করবা। এবং তোমরা পরে এই ক্লাসের পরে যেভাবেই পড়ো, এটাকে এইভাবে কেউ পড়াবে না। এটা আমি বলে দিলাম। তুমি 100% বুঝবা না। তুমি এখানে থাকো। ক্লাসের শেষ পর্যন্ত সবাই মাস্ট থাকো আজকে লাইভে। মৃত্যুঞ্জয়ের পোড়বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম, তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি গড়িতেছে। রুটি গড়িতেছে মানে রুটি বানাচ্ছে। অকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলি লোককে উঠানোর উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হয়ে গেল, মানে ভয় পেয়ে গেল। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। নারায়ণের কর্তৃপক্ষের কথা বলা হচ্ছে কেন? আমি বেশি আলোচনায় যাব না, শুধু এতটুকু বলবো, আমরা যখন পৌরাণিক কাহিনীতে যাই রামায়ণ মহাভারতে, সেখানে নারায়ণের কর্তৃপক্ষকে আমরা পাই যে তাদের যুদ্ধ যাওয়ার কথা থাকলেও তারা হচ্ছে গাদ্দারি করে, যুদ্ধে যায় না। তো সেখানে হচ্ছে আসলে গাদ্দারি করে বলবো না, মানে তারা অনেক কাপুরুষতার পরিচয় দেয়। তো সে নারায়ণের কর্তৃপক্ষেরও তারাও চক্ষু লজ্জা পেয়ে যাবে। আমরা কি অত বড় দুর্নাম রটনা করতে পারবো ভাই? গ্রামের এরকম একটা কাহিনী হয়ে যাচ্ছে আর আমরা সেটা রক্ষা করব না? এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, মানে একটা ফালতু কথা। শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে, ম্লেচ্ছ দেশ মানে হচ্ছে যেখানে হোয়াইটরা থাকে, অর্থাৎ শ্বেতাঙ্গরা থাকে, পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে। স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই, মানে স্ত্রীলোকের গায়ে হাত তোলা যাবে না, এটা নাকি কথাটা আছে। এই কোথায় আছে? ম্লেচ্ছদের কাছে, মানে যারা হোয়াইট শ্বেতাঙ্গদের কাছে। এই আবার একটা কি কথা? সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায়, মানে যার গায়ে জোর নাই তারই মারা যায়, তা সে নরনারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিচড়াইয়া লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, মানে মাথা বাইরাতে লাগে, মানে বাড়ি দিচ্ছে মাথা এমন। দ্বারে পদাঘাত করিতে লাগিল, মানে পা দিয়ে লাথি দিতে থাকলো দরজায়। পদাঘাত মানে পা দিয়ে আঘাত করতে লাগলো এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগলো, মানে সে কখনো যেগুলো মানে ভালো কথাও বললো, গালাগালিও করলো, সবই করলো সে। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না, মানে আমরা একটু এতে বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম, মানে টিটকারি মেরে বলতেছে যে গ্রামের মঙ্গলের জন্য সবকিছু আমরা অকাতরে মেনে আমরা মেয়েটাকে টেনে নিয়ে চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই। বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিতে পারিলাম না। কিন্তু যাক, আমার কথা থাক। আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। মানে টিটকারি মারতেছে। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, অমার্জনীয় মানে হচ্ছে যেটা কোনোভাবেই গ্রহণ করা যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না,
তাহলে তো আমাদের এত রাগ হইতো না। আর কায়েতের ছেলের সঙ্গে, কায়েত কি? কায়েত হচ্ছে কায়স্থ। এটা একটা ভালো জাত। ব্রাহ্মণের মতো এত উন্নত জাত না, বাট লিস্ট একটা সাপুরের সঙ্গে যায় না। সাপুরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিলে যে ওই ভাত খাইয়া, হোক না সে ২.৫ মাসের রোগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ। মানে একদম এখানে যতভাবে টিটকারি মেরে বলা যায় সেটা বলতেছে। সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না। তা নইলে পল্লী গায়ের লোক সংকীর্ণ চিত্ত নয়। মানে পল্লী গায়ের লোক নাকি ছোট মন মানসিকতার নয়, কিন্তু আবার সেটাই বোঝাচ্ছে ইনডিরেক্টলি যে পল্লী গ্রামের মানুষ হচ্ছে সবচেয়ে বড় ছোট লোক। ৪ ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয় দেবী বিনাপানির বরে। দেবী বিনাপানি মানে কি? বিনাপানি মানে হচ্ছে দেবী সরস্বতী। তার বরে মানে আশীর্বাদে। সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া? এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর ২ কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়, প্রাতঃস্মরণীয় মানে যাকে সকালে স্মরণ করা হয়, মোট কথা সে অনেক সম্মানিত, এটা বোঝানো হয়। স্বর্গীয় মানে তিনি মৃত্যুবরণ করেছেন। মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর ২ কাশীবাস করিয়া, কাশীবাস কি? গয়া, কাশী, বৃন্দাবন, আমরা জানি এগুলো হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান। তারা যখন সেটা করে ফিরে আসলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাছে তাহা বেহাত হয়, এই ভয়ই ছোটবাবু অনেক চেষ্টা, অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন, সেটা কাশী বটে। আসলে এখানে একটা সম্পত্তির লোভ আছে। তার দেবর তাকে যেখান থেকে ফিরিয়ে এনেছেন সেটা আসলে কাশী নয়, বরং সেটা হচ্ছে পতিতালয়। এটাকে এখানে বলা হয়েছে। এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। আচ্ছা, আচ্ছা, এটা তো মাত্র পড়াইনি বই। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে মানে হচ্ছে তার উদার মন মানসিকতায় গ্রামের বারোয়ারি পূজা বাবদ, বারোয়ারি মানে যেটাতে সবাই অংশগ্রহণ করে এমন, ২০০ টাকা দান করিয়া, এটা যে আমলে, ওই সময় ২০০ টাকা মানে বিশাল ব্যাপার, লাখ লাখ টাকার মতো এখন, ৫খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তর ফলাহারের পর, সদক্ষিণা উত্তর ফলাহার মানে হচ্ছে তাদেরকে দক্ষিণাও দিয়েছে এবং এরপরে ফলাহারও করিয়েছে, মানে অনেক খাবার দাবার করিয়েছে। প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া, মানে গিফট হিসেবে বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্ত, মানে দশের এবং দেশের কল্যাণের জন্য কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? লালনের আরেকটা লাইনের কথা মনে পড়ল, গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়? লালন বলে জাতকারে কয়, সেই ভ্রম তো গেল না আর। এখানে যেমন সেটার কথাই বলা হচ্ছে যে টাকা দিয়ে ধর্মকেও ম্যানিপুলেট করা যায়, এবং সেটাও মানুষ করত। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, কিন্তু অবশ্যই প্রকৃত ধার্মিককে করা যায় না, যারা ভণ্ড তাদেরকেই করা যায়। প্রকৃত ধার্মিক যিনি, যার প্রকৃত ইমানদার, তাকে তো টাকা দিয়ে তো ম্যানিপুলেট করা যাবে না। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে এরকম ভালো ভালো কাহিনী। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি, মানে দেখেছি। চরিত্রেই বল, ধর্মেই বল, সমাজেই বল, আর বিদ্যাতেই বল, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। এখন শুধু ইংরাজকে কষিয়া গালিগালাজ করিতে পারলে দেশটা উদ্ধার হইয়া যায়। মানে যদি শুধু ইংরেজরে গালাগালি করতে পারলেই একদম দেশটা উদ্ধার হয়ে গেল। কিন্তু নিজেদের যে আচার আচরণের ঠিক নাই, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বৎসরখানে গত হইয়াছে মানে গেছে, ১ বছর গেছে। মশার কামড়া সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। মানে সন্ন্যাসী হবার জন্য সে বেরিয়েছিল, কিন্তু মশার কামড়ের জ্বালায় পরে সন্ন্যাসীগিরি বাদ দিয়ে আবার ঘরে ফিরছে। একদিন দুপুরবেলা ক্রোশ ২ দূরের মালোপাড়ার ভিতর দিয়া চলিয়াছি। হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া, মানে একটা কুটিরের দরজায় বসে মৃত্যুঞ্জয়, তাহার মাথায় গেরুয়া পাগড়ি, গেরুয়া হচ্ছে একটা রং, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা। রুদ্রাক্ষ, পুতির মালা, এটা আমরা কাদের দেখতে পাই? রুদ্রাক্ষরা সাধারণত এটা সনাতন ধর্মাবলম্বীরা পরে। গেরুয়া ড্রেস, এটা কোনটা? এটা তো সেটা রং। এখন কেমনে বুঝাই যে গেরুয়া ড্রেস কোনটা? অনেকটা বলতে পারো যে আমরা গেরুয়া বসনে কাদের দেখতে পাই? অনেক সময় তোমার পুরোহিতরা পরে, বা গেরুয়া, এই যে এটা তো একটা রং। তোমার যদি গেরুয়া রংটা না জেনে থাকো, প্লিজ সার্চ
গুগলে একটু সার্চ করে দেখো গেরুয়া রংটা কোনটা। তো কে বলিবে এটা আমাদের সেই মৃত্যুঞ্জয় কায়স্থের ছেলে, একটা বছরের মধ্যেই জাত দিয়া একেবারে পুরো দস্তুর সাপুড়ে হইয়া গিয়াছে। মানুষ কত শীঘ্র যে তাহার ১৪ পুরুষের জাতটা বিসর্জন দিয়ে আরেকটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, হে বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। এটা বোধ করি আপনারা সবাই শুনেছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও, এন্ট্রান্স পাশ মানে এসএসসি পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি। এখন সে ধুচুনি কুলো বুনিয়া বিক্রয় করে, শুয়োর চড়ায়। ডোম মানে কি, এমনিতে ডোম মানে যারা লাশ কাটে তাদেরকে বলা হয় ডোম, এবং এটা খুবই নিচু একটা সম্প্রদায়। এখন সে ধুচুনি কালো বুনিয়া বিক্রি করে। ধুচুনি মানে হচ্ছে যেটা দিয়ে তোমার ওই যে কি বলবো যে বাছা হয়, এরকম আর কি। এগুলো আসলে এখন দেখা যায় না, ধুচুনি ফুচুনি এগুলো ওই আমলে আসছিল, গ্রামে গঞ্জে দেখা যেত। শুয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে স্বহস্তে নিজের হাতে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোন কালে সে কসাই ভিন্ন, মানে কসাই ছাড়া আর কিছু ছিল। কিন্তু সকলেরই ওই একই হেতু, মানে ওই একই কারণ। আমার তাই তো মনে হয়, এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনি অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যে পল্লী গ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছি, মানে অনেক প্রশংসা করছি, গৌরবটা কি একা শুধু তাহাদেরই, মানে পুরুষদেরই? শুধু নিজেদের জড়িয়ে এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে, অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এটুকু সাহায্য আসে না? কিন্তু যাক, ঝোঁকের মাথায় হয়তোবা অনধিকার চর্চা করিয়া বসিব, মানে হয়তোবা অনেক বেশি কথা বলে ফেলবো। কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের ৯০ জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এসেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। আচ্ছা, এনিওয়ে চ্যাটটা একটু ওপেন করে দাও, তোমাদের কাছে জানতে চাই মৃত্যুঞ্জয় মানে কি বলতো? মৃত্যুঞ্জয় শব্দটার মানে কি? একটু লিখো তো তোমরা, চ্যাটে লিখো তো, চ্যাট ওপেন করছি। মৃত্যুঞ্জয় মানে কি বলতো? এই যে মৃত্যুঞ্জয় নামটা যে বলতেছি, আসলে মৃত্যুঞ্জয় তো একটা, এটা তো একটা বাংলা শব্দ, এটার মানে কি? মুভিটার নাম হচ্ছে মনের মানুষ। মৃত্যুঞ্জয় মানে হচ্ছে মৃত্যুকে যে জয় করেছে। আমাদের আরেক আন্দোলনকারী চলে আসছে, সে এক দফা এক দাবি কি যেন একটা প্রিন্টেড চায় লিখতেছে। এটা অনেক বড় মেসেজ দিচ্ছে, দেখি তো। সায়েন্সের স্টুডেন্টদের জন্য সাফিয়া, আমি তো নিজে সায়েন্সের লোক না রে, আমি জানি না এই উপদেশ দেওয়াটা আমার জন্য কতটা পারফেক্ট হবে। একটু কাইন্ডলি গ্রুপে পোস্ট দিস আজকে, দেখুন দেখি একদম নিচে যাইতো আবার। এক্স্যাক্টলি, যে ব্যক্তি মৃত্যুকে জয় করেছে। হ্যাঁ, চ্যাটটা অফ করে দাও মোহাম্মদুল্লাহ। হুম। বিলাসী পুকুরের জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে, সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো, আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বসবাস করিতেছে, মানে ওই যে যেদিন তাদেরকে ভাগাই দিল, এবং সুখে আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতেই দুটা জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, এক ছিল গোখরা সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। মন্ত্র সিদ্ধ হওয়া মানে হচ্ছে সে মন্ত্র পড়বে, ওই মন্ত্র কাজ করবে। আমি আমার একটা এক্সপেরিয়েন্স বলি, আমি বছর ২ আগে আসাম গিয়েছিলাম। আসামে আমার কিছু বেশ পরিচিত ভাই ব্রাদার আছে। যদিও আছে তারা বেশিরভাগ হচ্ছে করিমগঞ্জের দিকে, যে সিলেটের পাশে, বাট এমনিতে গৌহাটিতেও আছে, যেটা হচ্ছে আসামের রাজধানী। সো আসামের একটা জায়গা আছে কামরূপ কামাখ্যা। আমি আর বেশি কিছু বলব না ক্লাসে, তোমরা সার্চ করো কামরূপ কামাখ্যা কি। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, নামজাদা মানে হচ্ছে অনেক ফেমাস, নামেই তাকে সবাই চেনে, তার শ্বশুর, এবং তার শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে, প্রসন্ন মানে হচ্ছে ভালো, আমার ভাগ্য যে অকস্মাৎ মানে হঠাৎ এত ভালো হয়ে উঠবে, তাহা কে ভাবিতে পারিত? মন্ত্রটা কি জানেন?
তার শেষটা আমার মনে আছে, মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোঁর, টোরার বিষ তুই নে, তোর বিষ টোরারে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞা, বিশরীর আজ্ঞা। ইহার মানে যে কি তাহা আমি জানি না। সব গাঁজাখুরি জিনিসপত্র শেখানো হতো, এবং এই গাঁজাখুরি জিনিসপত্রের যে কোনো ইফেক্ট নাই, এটা আমরা দেখবো একটু পরে। কারণ যিনি এই মন্ত্রেরও দ্রষ্টা ঋষি ছিলেন, নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। তো শুধু জানতো এই মন্ত্র পড়লে নাকি সাপে কামড় দিলেও কোনো কাজ হয় না, সাপে কাটলেও নাকি কোনো সমস্যা হয় না। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে। কিন্তু যতদিন না হইল, ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলা বলি করিতে লাগিল, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া, এই তো কামাখ্যায় বলতে বলতে চলে আসলো, সিদ্ধ হইয়া আসিয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার মাটিতে পা পড়ে না। এমনই জো হইল। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না। একটু আমাকে একটু সময় দাও তো, একটা 10টা সেকেন্ড, মোবাইলটা কেমন জানি সাউন্ড করে। আমার গুরু, ওর গুরু হচ্ছে মৃত্যুঞ্জয়, তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত মানে মূলত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলি এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়েছিলাম, সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। মানে আমি ভয়ঙ্কর ভাবে কাজগুলো করতো, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো। আসলে কথা হইতেছে এই যে, সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাড়িতে পুড়িয়া রাখার পরে তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক, কিছুতেই কামড়াইতে চাহে না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায়, মানে চক্র তুলে মানে ফনা তুলে, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, যা দেখাইবা মাত্র সাপ পালাইতে পথ পায় না। এগুলো আমি ছোটবেলায় দেখেছি, সব নানা রকম শিকড় বিক্রি। কারণ আমার মনে পড়ে আমার শৈশবে আমি ঢাকাতেও বন্যায় প্রচুর সাপ দেখেছি, যোগ দেখেছি। এখন তো যে ইকোসিস্টেম যেমন নষ্ট হয়েছে, সাপ করতে থাকবো, সাপ মনে হয় সব মরে গেছে ঢাকার। আমি লাস্ট সাপ দেখলাম কবে? আমি লাস্ট সাপ দেখলাম কয়েক মাস আগে, কাপ্তাইয়ে দেখলাম লাস্ট সাপ। কাপ্তাই যেখানটা ছিলাম ওটা খুবই একটা দুর্গম জায়গা ছিল। বাংলাদেশ নেভির একটা বেইজ আছে ওখানে। ওখানে যদি কেউ জেনে থাকেন, একটা ক্যান্টনমেন্টও আছে। সো ওই ক্যান্টনমেন্টের ওখানটাতেই ছিলাম আরকি। ক্যান্টনমেন্টের পাশে নেভির বেইসটা, ওটাতে আমি ছিলাম। সো যা হোক, ওখানে দেখছিলাম যে সাপ, আমার সামনে দিয়ে একটা সাপ গেল। তো সাপুড়েরা যেটা করে যে, ধরো ওকে আগে একটা সেক দিয়ে দেয়। সেক দিয়ে পরে হচ্ছে তোমার ধরো ওই যে একটা, এরপরে তুমি যে মানে এমন অবস্থা হয় যে ওর সামনে তুমি যা ধরবা, নরমাল একটা রড ধরলেও ভয় পায় সাপটা। তো মনে মানে মানুষকে দেখায় যে, এই দেখেন, এই যে দেখেন ওরে আমি টেস্ট করছি। কিন্তু এটা তুমি ওই সাপটাকে তুমি ওই গরম সেক দিছো, তাই ও ভয় পাচ্ছে। তুমি যে অন্য সাপড়ে নিলে, অন্য সাপ কি এটা ভয় পাবে? অন্য সাপ তো ভয় পাবে না। অন্য সাপকে তুমি এটা দাও, তোমার ছোবল মারবে ও ধরে। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, যা দেখাই বা মাত্র সাপ পালাইতে পথ পায় না। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইত। যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে, তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার কয়েক ছ্যাঁকা দিতে হয়। তারপর তাহাকে শিকড়ই দেখানো হোক বা একটা কাঠিই দেখানো হোক, সে কোথায় পালাইবে তা ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করে মানুষ ঠকায়ও না। মৃত্যুঞ্জয়কে তো সবাই করে, এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই? আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনই কত কি, আজকে দিনটা ভালো না, আজকে যেও না। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একবারেই ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল। নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করিতাম না, মানে সাপকে। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল, এ আমাদের মনেই স্থান পাইত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। সেদিন ক্রোশ দেরেক দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। বিলাসী বরাবরই সঙ্গে যাইত, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মাঝে মেটে মানে মাটির ঘরের মাঝে খানিকটা খুঁড়িতে একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুড়ের মেয়ে সে হেঁট হইয়া মানে নিচু হয়ে কয়েক টুকরা কাগজ তুলে লইয়া আমাকে বলল, ঠাকুর একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটেই, হয়তোবা বেশি থাকিতে পারে। মৃত্যুঞ্জয় বলল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছো না বাসা করেছিল? মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল, দুই হতে পারে,
কিন্তু দুটো আছে সাপ, আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিক ভাবেই সেদিন ফলিল। মিনিট 10 মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরো, যেটাকে আমরা কিং কোবরা নামে চিনি, সেই খরিশ গোখরো ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় উহ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা যেন সবাই হতবুদ্ধি হইয়া গেলাম, মানে বুঝতেছি না কি করব। কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার দেখিয়াছি। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই মৃত্যুঞ্জয়কে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি তো ছিলই, মানে যে মাদুলি তাবিজ, তাহার উপরে আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না, বরং সেই বিষ হরির আজ্ঞা মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল এবং এ অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দেবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, মানে থামাথামি নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি যদিও আবৃত্তি সমভাবেই, মানে একইভাবেই চলতে লাগলো, কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপর একবারে আছাড় খাইয়া পড়িল। ও তো সাপুরের মেয়ে, ও তো ছোটবেলা থেকে এগুলো দেখে দেখে বড় হয়েছে। ওই যখন বমিটা করেছে মৃত্যুঞ্জয়, তখন বুঝি মৃত্যুঞ্জয় আর বাঁচবে না, মৃত্যুঞ্জয় মারা যাবে কিছুক্ষণের মধ্যেই। আমিও বুঝিলাম বিষহরির দোহাই বুঝিবা আর খাটে না। নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পাড়িতে লাগিলাম, মানে সনাতন ধর্মাবলম্বী যেহেতু। কিন্তু বিষ দোহাই মারিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথায় হইবে না, তখন 3-4 জন ওঝা মিলিয়া বিষকে এমনই অকথ্য, মানে যেটা মুখে বলা যায় না, অশ্রাব্য, মানে যেটা কানে শোনা যায় না, গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয়, সেদিন দেশ ছাড়িয়া পলাইত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধ ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্রৌষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। মৃত্যুঞ্জয় মারা গেল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর, আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। আমার মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিষহরির আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম। এটা কিন্তু অনেক এসে থাকে প্রশ্নে। সে আজ্ঞা, এই বিষহরির আজ্ঞা, মানে গাঁজাখুরি যে মন্ত্রটা, এটা তো ম্যাজিস্ট্রেটের আদেশের মতো না। ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয়, ওটা তো মানতে বাধ্য। আমাদের ইকবাল ভাই ম্যাজিস্ট্রেট না? ইকবাল ভাই যদি মোবাইল কোর্টে যেটা আদেশ দেয়, তো মানতে বাধ্য ওটা। এমন সাপের বিষ তো বাঙালির বিষ নয়। বাঙালির বিষ কি? বাঙালি কি করে? বাঙালি হচ্ছে ধরো অনেক বড় বড় কথা বলে, এটা বলে সেটা বলে, কিন্তু ওগুলো হচ্ছে সব ধরো দেখবে ফেসবুক পোস্টে, এর ওর কমেন্টে, ওগুলাই মুখে মুখে। কিন্তু এরে গালি দিবে ওই যে সামনে গিয়ে দেখবা বিলাই। তো এই সাপের বিষ তো হচ্ছে এটা না। সাপের বিষ তো অন্যরকম বিষ। সাপের বিষ তো এই গালাগালিতে থেমে যাওয়ার মতো না। বাঙালির বিষের এক্সাম্পল দেখতে পারো এমন যে বাঙালির কাছে একটা ফিল্টার থাকে। ধরো যে আমার কি মাইর খাওয়ার চান্স আছে নাকি মাইর খাওয়ার চান্স নাই। এখন ধরো তোমার সামনে বলবে না অনেক কিছু, তোমার সামনে বললে হয়তো মাইর খাবে, হয়তো বা ওর মাইর খাওয়ার চান্স নাই, তোমাকে কমেন্টে বলবে বা তোমাকে ইয়েতে বলবে। ধরো তুমি দেখবা যে ধরো ডক্টর ইউনুস স্যারকে কি গালাগালি করছে, ওকে সামনে যেয়ে বলো গালাগালি করতে, ইউনুস স্যার সামনে আসুক, দেখি ও কি করে বলে। এটা হচ্ছে বাঙালির বিষ, মানে ওই শুধু হচ্ছে উপরে দিয়ে দেখানোর মতোই। একদিন গিয়া শুনিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ঐরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এই মাত্র বলিতে পারি। খুড়া মশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাত মৃত্যু হবে তো হবে কার? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না বিয়ে, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো।
তবু অত বড় দুঃসাহসের কাজ প্রবৃত্ত করিয়াছিল তাহাকে, যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। সেই বস্তুটা কি? সেটা হলো ভালোবাসা। কার প্রতি? আমাদের বিলাসীর প্রতি। একটা বিষয় দেখো, এটা বোর্ড এক্সামে এসেছিল, বেশিরভাগ শিক্ষার্থী পারে নাই, আমার অনেক স্টুডেন্টস পেরেছিল যদিও। মরণ রে তুহু মম শ্যাম সমান, রবীন্দ্রনাথের লাইন এটা। রবীন্দ্রনাথের একটা গান আছে, মরণ রে তুহু মম শ্যাম সমান, মানে মরণ বা মৃত্যু তুমি আমার কাছে শ্যামের মতো বা ঈশ্বরের মতো, বা ঈশ্বরকে পেলে যেমন মানুষের অনেক আনন্দ হয়, মরণকে পেলেও তার আনন্দ হচ্ছে। তো বিলাসীর এই মৃত্যু হচ্ছে অনেকটা এমন, যে ও বেঁচে নাই। ও বেঁচে নাই মানে হচ্ছে আসলে ও যে বেঁচে নাই, তাইলে আমার এই বাঁচার চেয়ে এই মরণ আমার কাছে আরো ভালো। এই মরণ আমার কাছে আরো ভালো। তো আমার একটা মুভির কথা মনে পড়ে, 'ডুব', যেই মুভিটা করা হয়েছিল মূলত হুমায়ূন আহমেদের বায়োগ্রাফিকে নিয়েই করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। যদিও এটা নিয়ে পরবর্তীতে অনেক কেস টেস অনেক কিছু হয়েছিল। মুভিটা আমার কাছে অনেক আন্ডাররেটেড মনে হয়েছে। যে মুভিটা যতটুকু ভালো বানিয়েছিল ততটুকু সেটা হিট খায় নাই। ইরফান খান অভিনয় করেছিলেন। 'লাইফ অফ পাই' এর বিখ্যাত ইরফান খান। সো ওই মুভিটাতে একটা সিন আছে এমন, যে হুমায়ূন আহমেদের মৃত্যুর পর কিন্তু সত্যিকার অর্থে গুলতেকিন বা তারা কিন্তু কেউ লাশ দেখতে যায় নাই। তো যখন হচ্ছে গুলতেকিন সংবাদটা পায়, মানে গুলতেকিন বলাটা ভুল, ওখানে যিনি অভিনয় করেছিলেন রোকেয়া প্রাচী অভিনয় করেছিলেন। তো তিনি এটাকে হচ্ছে, তার কাছে এটা একদিক থেকে তার কাছে এটা ভালো লাগে যে তুমি নাই। তার চেয়ে তুমি আছো কিন্তু তুমি আরেকজনের হয়ে আছো। এইটা গ্রহণ করার চেয়ে তুমি নাই, এইটা আরো বেশি, মানে এটা আমাকে আরো শান্তি দেয়। তুমি তো অন্তত তুমি তো নাই। তুমি থেকে তুমি আরেকজনের হয়ে আছো। তার চেয়ে তুমি নাই। এটা এটা আমার কাছে আরো ভাল লাগতেছে। তুমি নাই। অন্তত তুমি তো কারো হয়ে নাই। আমার মনে হয় দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশের নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারে হাঙ্গামা হইতে মানে ভেজাল হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া মানে আলাদা করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়াছেন। তাই বিবাহ ব্যাপারটি যাহাদের শুধু নিছক কন্ট্রাক্ট, তাহা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়া ডকুমেন্ট পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন তাহারা সাধু গৃহস্থ এবং সাধ্যী গৃহিণী আপনারা, অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন, মানে অনেক ভালো আপনারা। তো আমি জানি কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত মানে অসুস্থ শয্যাগত মানে বিছানায় পড়েছিল, লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণা মাত্র হয়তো আজিও ইহাদের কেউ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়। সে সম্পদও অকিঞ্চিৎকর নহে, মানে অকিঞ্চিৎকর মানে সামান্য। এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না। আচ্ছা, ভূদেব বাবু হচ্ছেন একজন বিখ্যাত প্রাবন্ধিক ছিলেন এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না। করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই অত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে, কারণ মানুষ এগুলো বলে দিবে মুখের উপরে। আমি তাহাদের অতিশয় ভক্তি করি, প্রত্যুত্তরে মানে রিপ্লাইয়ে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে, মানে খালি টিকে থাকলেই হয় না, টিকে তো থাকে। টিকে তো যে অতিকায় হস্তি ছিল, ধরো ডাইনোসর, ডাইনোসর লোপ পেয়েছে, তেলাপোকাও তো টিকে আছে, এটা কোনো প্রাণী নাকি? আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দ গোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেষ্টি থাকিবে তাহাতে কোনোই সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধবার কোল হইতে নামাইয়া আরো ৫ জন মানুষের মতো দু এক পা হাঁটিতে দিলেই প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। আমি এখন শব্দার্থ পড়ানোর পরে তোমাদের কাছে আমি প্রশ্নে যাব। মা সরস্বতী, এটা আমরা জানি, মানে বিনা পানি বা যিনি হচ্ছেন তোমার বিদ্যা আর্টস এগুলার হচ্ছে দেবী। বৈচি হচ্ছে কাঁটাযুক্ত একরকম ছোট গাছ ও তার ফল। রম্ভার কাদি মানে বলেছি কলার ছড়া। খেজুর মেথি হচ্ছে, আমি বলেছি খেজুর গাছের একটা নরম অংশ যেটা মাথার কাছে থাকে, মিষ্টি অংশ একটা।
কামস্কাটকাটা কি, এটা হচ্ছে কামচাটকা, রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটা উপদ্বীপ। এটা এর দক্ষিণ পশ্চিমে হচ্ছে ওখটক সাগর আর উত্তর পূর্বে হচ্ছে বেরিং সাগর। এটা নিয়ে আমি আর তেমন কিছু বলবো না, এটা নিয়ে আমি একবার ক্লাসে অনেক তথ্য দিয়েছিলাম। এটা আসলে আমাদের যেহেতু আসে না, এগুলো নিয়ে খুব বেশি কথা বলতেছি না। সাইবেরিয়াটা কি এশিয়ার উত্তরে রাশিয়ার অন্তর্ভুক্ত। এটা এশিয়ার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ একটা ভূভাগ, মানে অঞ্চল, এবং এশিয়া মহাদেশের 1/3 অঞ্চল পড়েছে, 3/1 পড়েছে এই সাইবেরিয়াতে। তো এতটুকু আপাতত জানো। আর পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান, এটা চালু হওয়ার পর এখানে অনেক শহর গড়ে উঠেছে। আচ্ছা, এডেন কি? এটা হচ্ছে লোহিত সাগর ও আরব সাগরের প্রবেশ পথে আরব দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিখ্যাত বন্দর। এটা কোথায়? এটা হচ্ছে আরব দেশের দক্ষিণ, লোহিত সাগরের আরব সাগরের ওখানে। আর এখানে ওরা উত্তর কি দিয়েছিল? সে উত্তর দিয়েছিল যেটা পার্সিয়ান বন্দর। এটা তো পার্সিয়ান বন্দর না। পার্সিয়া মানে কি? মানে হচ্ছে পারস্য বা ইরান। আচ্ছা, গুলি কি? এটা হচ্ছে এক ধরনের নেশা জাতীয় দ্রব্যাদি। আহ মালো বলতে যেটা বুঝেছি, এই গল্পে সাপের ওঝা বুঝিয়েছে। আর এছাড়া মালো আরেকটা সম্প্রদায়কে বোঝায় যেটা দিয়ে মাছ ধরা, যারা মাছ ধরে আর কি। আচ্ছা, এগুলো আমি সব বুঝিয়েছি। বুঝিয়েছি এগুলো সব। ধুচুনি মানে হচ্ছে চাল বা এগুলো ধোয়ার জন্য অনেক ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি। এগুলো আসলে এখন তো দেখা যায় না। হুম। মনসা হচ্ছে সনাতন ধর্মানুসারে সাপের দেবীকে বলা হয় মনসা দেবী। কামাখ্যা তো ভারতের আসামে, বলেছি। পিন্ডি মানে কি? এটা হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকারের ডেলা। এটা সনাতন ধর্মাবলম্বীরা বুঝো, বাট যারা মুসলিম আছো ক্লাসে বা অন্য ধর্মের আছো তারা হয়তো বুঝো না, তাই বললাম। ভুজ্জি উৎসুগ্য মানে কি? উৎসুগ্য হচ্ছে উৎসর্গ থেকে এখানে ধ্বনি পরিবর্তন হয়েছে। তো মৃতের আত্মার মানে সদ্গতি বা ভালো কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্যটা বা খাবারটা উৎসর্গ করা হয় সেটাকে বলা হয় ভুজ্জি উৎসুগ্য। ভূদেব বাবুটাকে, আচ্ছা, বহুদর্শী মানে অনেক অভিজ্ঞতা আছে যার, ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়, ভূদেব বাবু 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। হিন্দু সমাজের নানা কুসংস্কারের বিরুদ্ধে তিনি মত ব্যক্ত করেছেন এবং এ নিয়ে নানা বইও লিখেছেন। পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, এগুলো তার বিখ্যাত বই। আচ্ছা, অতিকায় হস্তিটা কি? ম্যামথ বা মহাগজ। এটা হাতির একটা প্রজাতি, এটা অনেক বড় ছিল বর্তমান কালের হাতির চেয়েও, কিন্তু এটা বিলুপ্ত হয়ে গেছে সেই প্রাগৈতিহাসিক যুগে। আচ্ছা, এটা হচ্ছে কোন পত্রিকায় ছিল? ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দে এটা প্রকাশিত হয়েছিল। এই পাঠ পরিচিতি আর পড়ানোর কিছু নাই, যেই পরিমাণ আমি এখানে আসলে প্রশ্ন দিয়েছি। আচ্ছা, আমি আহ পরে যাব ইয়েতে। আগে হচ্ছে ধন্যবাদ স্লাইডে আগে থাকি, তারপরে তোমাদেরকে আমি পোল দিব। এখন চ্যাটটা ওপেন করো, তোমাদের মনে কি প্রশ্ন আছে বলো। আজকের ক্লাসটা ভালো লাগলে অফকোর্স শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিবা তোমরা। আর তোমাদের হচ্ছে আহ কোনো প্রশ্ন থাকলে সেটা বলো, তারপরে আমি তোমাদেরকে পোল দিচ্ছি 3টা। একটু বলো কোনো প্রশ্ন থাকলে। না, আমার কোনো ইউটিউবে গল্প বলার কোনো চ্যানেল নাই। হ্যাঁ, ঠিক আছে, বলো। বাংলা দ্বিতীয় পত্রটা তো আমি ইয়ে করি না, বাংলা দ্বিতীয় পত্র তো হিরণময় ভাই পড়ায়। আচ্ছা। হুম। রসাতল মানে হচ্ছে একদম খারাপ অবস্থায় গেছে এমন আর কি। চ্যাট বক্স বন্ধ করিয়া স্বাধীনতা হরণ করি না। দেখো, এই যেটা টানা পড়িয়ে গেলাম, তারপরেও হচ্ছে আর ক্লাসের 10 মিনিট আছে। তো আমি, আমার অভিজ্ঞতা আছে, এবং চ্যাট বক্সটা ওপেন রাখলে আমি যদি এইভাবে ইয়ে করতে থাকি, তাহলে তো আমি মানে খালি প্রশ্ন নিতে থাকি, তাহলে তো আমি আসলে পড়াইতেই পারবো না। কামরূপ কামাখ্যা হচ্ছে একটা জায়গার নাম, সার্চ করে গুগলে, আমি এটা নিয়ে আর কিছু বলবো না। বিদ্রোহী কবিতা অবশ্যই পড়াবো। অন্দর মানে হচ্ছে ঘর, ক্রোশ মানে হচ্ছে 1 ক্রোশ মানে 2 কিলোমিটারের মতো। আর একটু আস্তে পড়ালে যেটা শেষ হতো না। আমার ভয়েস থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্লেচ্ছ দেশ মানে হচ্ছে যেখানে তোমার হোয়াইটরা থাকে। ডি লিট মানে হচ্ছে ডক্টর অফ লিটারেচার। এটা একটা উপাধি, উপাধি বলবো না, এটা আহ মানে ডিস্টিং ডিস্টিংশন বলা যায়, উপাধিও বলা যায় এটাকে। একটা উপাধি শব্দটা ভালো জেনারেশনে, মানে হচ্ছে তোমার তাকে এই পুরস্কারে ভূষিত করার মতো আর কি, এমন। হ্যাঁ, বলা যায় কিছুটা। আচ্ছা, একটু যদি আহ দস্তয়েভস্কি কি? উনি তো রাইটার, কি আবার এই যে বাংলা এভাবে লেখে, তোমরা তার অনুবাদগুলা পড়তে পারো। অরুণ সোম সবচেয়ে ভালো বঙ্গানুবাদ করেছেন রাশিয়ান ভাষা থেকে বাংলায়, খুব ভালো অনুবাদ করেছেন। অরুণ সোমের বইগুলো পড়তে পারো। ফিওদর দস্তয়েভস্কি। এই যে বাংলা যদি এভাবে লেখে দস্তয়েভস্কি লেখে, কিন্তু ভস্কি নয়, ইয়স্কি আর কি।
কৃতবিদ্য মানে হচ্ছে যাদেরকে যে পড়াশোনা করেছে বা যার বিদ্যা আছে, গেরুয়া একটা রং এটা সার্চ করে গুগলে দেখো গেরুয়া রংটা কেমন? বাংলা দ্বিতীয় পত্রে হিরণ্ময় ভাই আছে। কৃতবিদ্য মানে হচ্ছে যে কোনো কিছুটা পড়েছে এমন আরকি। এই বিদ্যাটা তার আছে। ওইটা আরকি। অন্দর মানে ঘর বললাম তো একবার। ডিলিট দেয় নরমালি হচ্ছে যারা তোমার এই ধরনের সাহিত্যকর্মে ভালো কাজকর্ম করে তাদেরকে দেয়। হুম। নালতের মিত্তির বংশের নাম। ন্যাড়া কি লাস্টে মারা যায়? না, ন্যাড়া মারা যায় এমন তো কিছু না। ন্যাড়াই তো পুরো গল্পটা বর্ণনা করছে। আচ্ছা, হ্যাঁ। গল্পের মূল ভাব আসলে এখানে বলতে পারো যে এখানে আসলে ওইভাবে একটা মূল ভাব বলাটা মুশকিল। এখানে অনেকগুলো মূল ভাব আছে আরকি গল্পের মধ্যে। শিখর প্র্যাকটিস বুকটা শুধু পড়লে হবে কিনা? শুধু শিখর প্র্যাকটিস বুক ফার্স্ট পেপারে পড়লে ফার্স্ট পেপারে কোনো এক্সট্রা আর কোনো বই কেনার কোনো প্রয়োজন নাই। শিখর প্র্যাকটিস বুক ইজ মোর দ্যান ইনাফ। প্র্যাকটিস বুক বাংলা কেন দিব না? অফকোর্স দেই। দেখবা তুমি গ্রুপের মধ্যে। সরি অ্যাপের মধ্যে। অস্থি চর্মসার মানে হচ্ছে একদম কঙ্কালের মতো হয়ে গেছে এমন কোন খাবার-দাবার না খেতে। বিভীষণের প্রতি মেঘনাদ পড়াবেন। পড়াবো ইনশাআল্লাহ সবই পড়াবো। বিদ্রোহী বইচি মানে এক ধরনের ফল আরকি কাঁটাযুক্ত। কামস কাটকাইরে পড়িয়েছি মাত্র। তাইলে কি দেখলা? পার্সিয়া মানে হচ্ছে ইরান। আমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তাম। হুম। ন্যাড়া হচ্ছে গল্পকথক যে গল্পটা লিখেছে। আচ্ছা ঠিক আছে। ইয়ে করো। কি বলে যে চ্যাটটা একটু অফ করে দাও। আ আমি হচ্ছে ওদেরকে ইয়ে দেই চলো। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? একটু পোল কাইন্ডলি দাও তো। ১ মিনিট করে রাখবা পোলটা। উত্তরগুলো আছে না তোমার কাছে? মাহমুদুল্লাহ? হ্যাঁ। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? এটা কি লঞ্চ হয়ে গেছে না? শেষ। শেষ করে দাও। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? মৃত্যুঞ্জয় হচ্ছে মৃত্যুর বংশের ছেলে। ন্যাড়া সন্ন্যাসগিরিতে ইস্তফা দেয় কেন? সাপের ভয়, মৃত্যু ভয়, মশা কামড়ে না বাঘের ভয়? এটার উত্তর কি? মশার কামড়ে। লাস্ট বিলাসী গল্পে রক্ষণশীল সমাজের পরিচয় কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে? পুরা বিলাসী ন্যাড়া নাকি মানে কি নাকি না মালো?
শেষ করে দাও। বিলাসী গল্পে এটা আমরা কার মধ্যে পাই? আমরা খুড়ার মধ্যে পাই এই চরিত্রটা। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি হচ্ছে আজকের ক্লাসে আর সময় না বাড়াই। সো আমি বলবো যে যদি তোমাদের এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের গ্রুপ তো আছেই, তোমরা গ্রুপে একটু কাইন্ডলি প্রশ্ন করে দিবা। তোমাদের মনে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবোতে পোস্ট দিও। কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে করে দিও। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।